রুটিন উত্তর করবে। হ্যাঁ, আমরা এখানে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এসেছি। হ্যাঁ, সিটেটেড তোমরা ডেমো ক্লাস যারা পুরাতন রয়েছে তাদের তো আর ডেমো দিতে হয় না, বিশেষ করে নতুনদের জন্য। আর যারা কম বেশি পরীক্ষা দিয়েছো এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করবে, কিছু তথ্য রয়েছে তথ্যগুলো জানার চেষ্টা করবে। এগুলো আমি তোমরা যখন মানে ক্লাসের পরে একসময় আবার দিয়ে দেবো এগুলো। তো দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে, টেটের জন্য একটা কোর্স নিয়ে এসেছি, যেটা হলো পুরো টপিক বেসে এখানে করানো হবে। সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে, 5 দিন 5টা সাবজেক্টে ক্লাস থাকবে, এবং ইংরাজি সম্পূর্ণ ইংলিশ একটা টিচার করাবে ইংলিশের উপরে, তিনি বর্তমানে কর্মরত। সিডিপির জন্য আলাদা একটা ম্যাম আছে যিনি সাইকোলজির উপরে পিএইচডি করছেন। আর তোমার বাকি থাকছে গণিত, যেগুলো একদম গণিত বেস, সেটার জন্য আলাদা একটা টিচার নিয়ে এসেছি। ঠিক আছে, এই 3টে টপিক আলাদা আলাদা স্যার দিয়ে করানো হবে। এবার আমি আছি বাকিগুলোর জন্য। ঠিক আছে, আমি ম্যাথেরও ক্লাস নেব, পরিবেশ রয়েছে, বাংলা রয়েছে। হ্যাঁ, আর বাংলার ব্যাকরণের জন্য একজনকে আমি অন্বেষণ খুঁজছি। ঠিক আছে, বাংলা ব্যাকরণটার জন্য। তো আমি পেলে আবার ব্যাকরণের ক্লাসটা সেইভাবে করিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা এখানে টোটাল ফিস দেওয়া আছে 800 টাকা। যারা একেবারে পেমেন্ট করতে পারো তো 700 টাকা। প্রথম 30 জনা 2বারে পেমেন্ট করতে পারবে, 2বারে, অর্থাৎ 350 করে 2বার। আর 3বারে করলে 250 করে দিতে হবে 3বারে, অর্থাৎ এখানে তোমার পড়ছে 750, শুধুমাত্র আমার স্টুডেন্টের জন্য যারা আমাকে চেনো জানো, গ্রুপে আছো এবং তোমার ইউটিউবে আছো। ঠিক আছে, নাহলে কোর্স ফিটা হলো 800 টাকা। এবারে তোমাদের যেটা মনে হবে সেটা করবে, কম আশা করি খারাপ হবে না, ভালোই হবে। প্রথম যে প্রশ্ন আমাদের প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, আর একটা জিনিস তোমরা দেখেছো যে ম্যাথের যে কোশ্চেনটা এসেছে, ম্যাথের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু নাম্বার সিস্টেম থেকে তোলা হয়েছে প্রশ্ন, নাম্বার সিস্টেম থেকে তোলা হয়েছে। এবং পেডাগজি থেকে কিন্তু প্রশ্ন 15টা দেওয়া হয়নি, 15টা প্রশ্ন কিন্তু দেওয়া হয়নি। পিউ কটা দিয়েছিল প্রশ্ন ম্যাথের থেকে, মানে হ্যাঁ 6টা মনে হয় প্রশ্ন দিয়েছিল। কিন্তু দেখো আশ্চর্যজনক ভাবে এই 6টার মধ্যে মনে হয় 6টাই কমন ছিল যেগুলো করানো হয়েছিল। হ্যাঁ, তো আমি একটা জিনিস তোমাদেরকে বলি, যেটা হলো আমরা বুঝে গেছি যে এরা কি করতে চাইছে বা কেন প্রশ্নটা করলো এরকম। এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে আছে। তো আমরা সেইভাবে প্রস্তুতি নেব এবারে, যাতে করে ওরা গুগলি বল দিক বা ইয়ার কাট দিক বা যাই বল দিক না কেন, আমরা কিন্তু সেই বলটাকে যেন মানে ভালো করে প্লেস করতে পারি। তো দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে মূল্যায়ন সম্পর্কে, যেটা বলছিলাম যে এই পেডাগজি থেকে কিন্তু আলাদা কোশ্চেন ওরা করতে পারবে না, একেবারে ওরা সিটেটকেই ফলো করবে, আই হোপ। কারণ নতুন করে যে প্রশ্ন করবে এখান থেকে সেটা হওয়ার সম্ভাবনা কম আছে। সিটেট থেকে পেডাগজি বিষয়গুলো কিন্তু কমন থাকবে বলে আমার ব্যক্তিগত মত। পুরোটা না থাকলেও 90% বা 85 to 90% কিন্তু কমন থাকবে পেডাগজি পোর্শন পুরোটা। এবারে ম্যাথ করতে গেলে তোমাকে ম্যাথে পটু হতে হবে যদি সেম কোশ্চেন করে। আমার মনে হয় না যে পরবর্তীকালে এরকম কোশ্চেন হবে, কারণ ওদের পরীক্ষার নেওয়ার কোনো ইচ্ছে ছিল না এবারে, যেহেতু এনসিইটি বলে দিয়েছে যে প্রতি বছর পরীক্ষা নিতে হবে, তাই ওরা নিয়েছে। নালে এই যে আন্দোলনকারী সংখ্যা, এই বছরে 1 লাখ যদি পাশ করতো তাহলে এই 1 লাখ আবার কি আন্দোলন করতে যেত। এই কারণে প্রশ্ন এমন করো যাতে আন্দোলনকারী সংখ্যা কম হয়, এই জন্য এটা করেছে। নেক্সট বার যেন একদম পাশ করে ফেলো, এই টেটের জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলবে, আর যেন পরবর্তীকালে টেট না দিতে হয়। এই কথাটা বারবার বলতাম, আজকে বলতে কষ্ট হচ্ছে যে সেই আবার টেট পড়তে হচ্ছে। হ্যাঁ, অনেকবার করে বলেছি বিষয়টা, তো আর কথা বলবো না। চলো, মূল্যায়ন সম্পর্কে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য নয়? উত্তর বলো তো একটু, উত্তর বলো যে মূল্যায়ন সম্পর্কে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য নয়? আদর্শ উল্লেখিত মূল্যায়ন আমাদের বলে যে একজন শিক্ষার্থী তার কর্মদক্ষতায় অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় কোথায় দাঁড়িয়ে আছে?
আর নির্ণায়ক উল্লেখিত মূল্যায়ন, নির্ণায়ন পরীক্ষা এবং প্রতিকারমূলক শিক্ষার ক্ষেত্রে কার্যকর। আদর্শ উল্লেখিত মূল্যায়ন, নির্ণায়ন পরীক্ষা এবং প্রতিকারমূলক শিক্ষার ক্ষেত্রে কার্যকর। আর মাপকাঠি উল্লেখিত মূল্যায়ন হলো ছাত্রদের দক্ষতা শেখার মূল্যায়ন করা। ঠিক এই ধরনের কিন্তু ছিল। তাহলে এখান থেকে তোমার জানতে হবে কি আদর্শ উল্লেখিত মূল্যায়ন কি, একটা ইনফরমেশন জানতে হবে, তার বিষয়বস্তু জানতে হবে, যে আদর্শ উল্লেখিত মূল্যায়নের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো জানতে হবে। তারপর তোমাকে এখান থেকে ম্যাচ করতে হবে যে এই অপশনটা ঠিক বেঠিক প্রশ্ন অনুযায়ী। তারপরে দেখো নির্ণায়ক উল্লেখিত মূল্যায়ন, আবার আমাকে এটাও জানতে হবে যে নির্ণায়ক উল্লেখিত মূল্যায়ন কি, বুঝে গেল? তারপরে আবার আদর্শ উল্লেখিত দিয়েছে আর এটা মাপকাঠি উল্লেখিত মূল্যায়ন। এই তিনটে বিষয় সম্যকভাবে ধারণা থাকলে তবেই কিনা এর উত্তরটা করা যাবে। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারছি যে আমাদের প্রথম থেকে ভালোভাবে দেখতে হবে এবং টপিকটা গবেষণামূলক ভাবে পড়তে হবে পুরো 5টি সাবজেক্ট। এখানে সঠিক উত্তর কি হবে পিউ এবং বাকিরা বলো? স্যার ডি মনে হচ্ছে। আদর্শ উল্লেখিত মূল্যায়ন নির্ণায়ক পরীক্ষা এবং প্রতিকারমূলক শিক্ষার ক্ষেত্রে কার্যকর। অপশন সি হবে সঠিক উত্তর, বুঝেছ? অপশন সি। কেন দেখো এখানে আদর্শ উল্লেখিত মূল্যায়ন আর নির্ণায়ক উল্লেখিত মূল্যায়ন দুটো জিনিস এখানে দেওয়া আছে নর্ম ভিত্তিক। আদর্শ উল্লেখিত পরীক্ষা বা মূল্যায়ন হলো এক ধরনের পরীক্ষা বা মূল্যায়ন যা পরীক্ষিত ব্যক্তির অবস্থানের একটি অনুমান দেয়। পরীক্ষিত ব্যক্তির অবস্থান, সে শেখার দিক থেকে কোন স্থানে রয়েছে, তুমি কতটা শিখতে পেরেছো, কোন জায়গায় শেখার কোন জায়গায় তুমি রয়েছো সেটা শেখায় আদর্শ উল্লেখিত মূল্যায়ন। এই ধরনের পরীক্ষায় স্কোর বরাদ্দ করাকে আপেক্ষিক গ্রেডিং হিসেবে বর্ণনা করা যেতে পারে। হ্যাঁ, এখন গ্রেডিং সিস্টেম এসেছে, সেই গ্রেডিং হিসেবে বর্ণনা করা যেতে পারে। এই ধরনের পরীক্ষা শনাক্ত করে যে একজন পরীক্ষার্থী অন্যান্য পরীক্ষার্থীদের তুলনায় ভালো বা খারাপ পারফরমেন্স করছে কিনা। আমরা এখন রেজাল্টে কি দেখি, গ্রেড সিস্টেম দেখি না? তাহলে এটা আদর্শ উল্লিখিত মূল্যায়নের একটা দেখবে বাচ্চাদের বিশেষ করে প্রাইমারিতে ওদের যে রেজাল্টটা তৈরি হয় সেখানে দেখবে এই শব্দটা থাকে আদর্শ উল্লিখিত মূল্যায়ন, এই জিনিসটা থাকে। তো গ্রেডিং এর মাধ্যমে র্যাঙ্কিং দেখো অন্যান্য পরীক্ষা একজন পরীক্ষার্থী অন্যান্য পরীক্ষার্থীর তুলনায় ভালো কি খারাপ পারফরমেন্স করছে সেটা জানা যায়। আর নির্ণায়ক অভিক্ষা কি, যে ধরনের অভিক্ষা শিক্ষার্থীর কৃতিত্ব বা পারদর্শিতার ক্ষেত্রে সকল দুর্বল দিকগুলি চিহ্নিত করতে সাহায্য করে। নির্ণয় করা, একেবারে মনে রাখবে নির্ণয় করা, হ্যাঁ, তার কোথায় দুর্বলতা রয়েছে সেটা নির্ণয় করে যে অভিক্ষার দ্বারা। এ ধরনের অভিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর দুর্বলতা দিকগুলো বিশেষভাবে চিহ্নিত করা, নির্ণয় করা। কারণ কেন কেন করা হচ্ছে, যে একটা টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা কোন জায়গায় সমস্যা রয়েছে তাদের সেটা দেখা হবে। আচ্ছা, এতে শিক্ষার্থীর স্কোর মানের উপর গুরুত্ব দেওয়া হয় না। তাহলে অবশ্যই এটা নির্ণায়ক অভিক্ষার একটা বিষয়। তাহলে আমরা মূল বিষয় এখানেই পেয়ে গেছি, দুর্বলতার দিকগুলো এখানে দেখা হয়। তাহলে আমরা বলতে এখানে কতটা স্কোর করলো এটা ফ্যাক্ট না, তার কোথায় দুর্বলতা রয়েছে সেই দিকে অ্যাটেনশন দেয় এই নির্ণায়ক অভিজ্ঞতা। কারণ এখানে সামগ্রিক পারদর্শিতা বিশেষ কোনো তাৎপর্য নেই। এই ধরনের অভিক্ষার সুবিধা হলো এগুলো প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীর ত্রুটিগুলো ধরা পড়ে এবং তার ভিত্তিতে সংশোধনমূলক শিক্ষা পরিকল্পনা গ্রহণ করা যায়। তাহলে আমরা নির্ণায়ক অভিক্ষার উদ্দেশ্য দুটো দেখতে পেলাম। নাম্বার 1, দুর্বলতা চিহ্নিত করবে এবং এর ফলাফল হিসেবে সেই দুর্বল জায়গাগুলো যাতে ওষুধ লাগানো যায় বা সংশোধন করা যায়, সেই সংশোধনমূলক শিক্ষা পরিকল্পনা গ্রহণ করা যায়। এই দুটো কারণে নির্ণায়ক অভিক্ষা নেওয়া হয়। তাহলে আমরা মোটামুটি এই দুটো আর একবার একটু চোখ মিলিয়ে নাও সবাই। হ্যাঁ, যেটা গ্রেডিং এর মাধ্যমে একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীর তুলনায় ভালো জায়গা আছে না খারাপ জায়গা আছে, হ্যাঁ, তাহলে এটা নির্ণয়। আর এখানে কি নির্ণায়ক অভিক্ষা,
দুর্বলতা চিহ্নিতকরণের জন্য, যাতে পরবর্তীকালে সেটা সংশোধন করা যায়। তাহলে এই দুটো ভালো করে দেখো, এই দুটো মাথায় ঢুকিয়ে নাও। আদর্শ উল্লেখিত, আদর্শ উল্লিখিত হলো এই, এখানে গ্রেডিং থাকে আর এটা যে ক্রাইটেরিয়া গুলো বলেছি। তাহলে আমরা এই দুটো জিনিস ভালো করে পড়বো আর যেন কখনো ভুল না বলি। এবারে দেখো মাপকাঠি বা মানদণ্ড উল্লিখিত মূল্যায়ন, এটাকে কি বলা হয়? দেখো মাপকাঠি বা মানদণ্ড উল্লিখিত মূল্যায়ন, ভালো করে দুটো নাম মনে রাখবে একসঙ্গে। মানদণ্ড উল্লিখিত পরীক্ষায় লক্ষ্য হলো সাধারণত বিষয়বস্তু এবং দক্ষতার ক্ষেত্রে একজন পরীক্ষার্থী দক্ষতা প্রদর্শন করতে পারে কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। তাহলে মানদণ্ড বা মাপকাঠি, তোমার 4 চাকা আছে, তুমি 4 চাকাটা নিয়ে বার হলে, মানে গিয়ে রাস্তায় উঠলে আর পুলিশ ধরলো, বলছে তোমার লাইসেন্সটা দাও, তুমি যে ড্রাইভার তোমার লাইসেন্সটা দাও, তুমি দেখাতে পারলে কি? তুমি ছাড় পেয়ে গেলে, দেখাতে পারলে না, ধরা পড়লে। তাহলে এই যে লাইসেন্স গুলো দেয়, এটা মানদণ্ড উল্লিখিত মূল্যায়নের মধ্যে পড়ে। কি বললাম, বোঝা গেল বিষয়টা? তাহলে উদাহরণ হলো ড্রাইভিং শেখা, আমি যেটা বললাম সেটা। সে তাকে, সে যে পরবর্তী স্টেজে যাবে, পরবর্তী ধাপে যাবে, তার জন্য যতটা শেখার প্রয়োজন ঠিক ততটা কি শিখতে পারলো, এটা যাচাই করে কি এই মানদণ্ড উল্লিখিত পরীক্ষা বা মূল্যায়ন। ক্লিয়ার? আচ্ছা, এই তিনটে হলো। তাহলে আমরা এখান থেকে অপশন সি পেলাম উত্তর। দেখো আদর্শ উল্লিখিত মূল্যায়ন নির্ণায়ক পরীক্ষা এবং প্রতিকারমূলক শিক্ষার ক্ষেত্রে কার্যকর হয়। তাহলে আদর্শ উল্লিখিত মূল্যায়ন কি? প্রতিকার, মানে যেটা আমরা বলেছি ওষুধ লাগানো বলেছি, প্রতিকারমূলক। হ্যাঁ, মানে আগে নির্ণয় করা হচ্ছে, আগে নির্ণয় করা হচ্ছে রোগটা কোথায় বা দুর্বল কোথায় তুমি এই সাবজেক্টে, সেটার ফলে আমরা এটা ঠিক আছে। কিন্তু আদর্শ উল্লিখিত ক্ষেত্রে আমরা কি বলতে পারি? বলতে পারি না না, স্যার। তাই না? তাহলে সি হবে উত্তর। এই তিনটে জিনিস ক্লিয়ার হলো, এই তিনটে জিনিস আদর্শ উল্লিখিত, নির্ণায়ক, বলা যায় না এই প্রশ্নটা পরের বারে চলে এসেছে, এখান থেকে একটা সেট এসেছিল পরীক্ষায়, ঠিক আছে, আর মাপকাঠি, এই তিনটে জিনিস। এবারে এটা হলো বেশি কম, দীর্ঘ সংক্ষিপ্ত, দূর নিকট, বড় ছোট ইত্যাদির মতো ধারণা হলো কি? বলো, আমি তোমাদের আচ্ছা নতুন আছে অনেকে, তারা হয়তো বলতে পারবে না। কতজন আছো তোমরা? লেফট নিল নাকি? কথা শুনতে পাচ্ছি না কেন? এর অ্যান্সার কি হবে? গুরুত্বপূর্ণ প্রাক সংখ্যা ধারণা। আচ্ছা, সহজভাবে ইংরেজি ভাষার বিশ্লেষণ, তুলনার জন্য অস্পষ্ট ধারণা, বিপরীত অর্থ শব্দ কিন্তু গণিত শিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়। আচ্ছা, আমরা এই প্রশ্নটাকে প্রতি খেয়াল দিই। প্রশ্নটাতে বলা হচ্ছে যে বেশি কম, দীর্ঘ সংক্ষিপ্ত, দূর নিকট, বড় ছোট ইত্যাদির মতো ধারণা কি? আমরা যখন পেডাগজির বিষয়টা পড়বো তখন দেখবো যে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শেখানোর জন্য প্রথমে অঙ্কের ধারণা দেওয়ার জন্য, সংখ্যার ধারণা দেওয়ার জন্য, সেটা এই যে বড়, এটা বড়, এটা ছোট, হ্যাঁ, দুটো ঝুড়ি আছে, সেখানে এখানে 5টা আম আছে আর এখানে 2টো আম আছে, বেশি কম, এটা ধারণা হয় প্রাক সংখ্যার ধারণার জন্য। বোঝা গেল? প্রাক সংখ্যার ধারণার জন্য। তাহলে কি হবে উত্তর? আমার অপশন এ হবে উত্তর। হ্যাঁ, প্রাক সংখ্যা বোঝায়। হ্যাঁ, তার মানে কি 1-এর থেকে 2 বড়, এটা কি এই প্রাক সংখ্যার ধারণা। বাচ্চাদের এরকম দেখিয়ে কিন্তু তাদের এই প্রাক সংখ্যাগুলো বোঝানো হয়। বড় জিনিস দেখবে তারা, বড় কেক আর ছোট কেক, তুমি কোনটা নেবে? 2টো কেক ধরলে, বাড়ি থেকে বাড়ির অভিভাবক নিয়ে এসেছে, ওরা কিন্তু নজর কিন্তু বড়, তার মানে কি এর মধ্য দিয়ে সাইকোলজিক্যালি ভাবে তাদের কিন্তু সংখ্যার ধারণা হচ্ছে, মানে কোনটা বেশি কোনটা কম, এই থেকে কিন্তু প্রাক সংখ্যার ধারণাটা কিন্তু তাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট চলে আসে পরেরটা। আচ্ছা, এইখানে আমরা বলছি যে মানে এটারই ক্লারিফাই করা এই পরেরটাতে, বিভিন্ন গাণিতিক পদ্ধতির সাথে গাণিতিক শব্দের বিকাশ ঘটে প্রথম শ্রেণীতে।
তাহলে এখান থেকে প্রশ্ন আমাদের মনে রাখতে হবে যে গাণিতিক পদ্ধতি হিসাবে গাণিতিক শব্দের বিকাশ প্রথম শ্রেণী একেবারে এই যে বেশি কম লম্বা খাটো ভারী হালকা ইত্যাদি ধারণা এবং 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা পড়া গণনা ও লেখাকে দৃঢ়ভাবে বিকাশ করতে হবে প্রথম দিকে। একেবারে প্রথম দিকে মানে কি আমরা প্রাক বলতে পারি, প্রথম দিকে এটা করতে হবে। প্রাথমিক শিক্ষা পরিষদের অভিমত অনুসারে বর্তমানে শিক্ষাক্রমে সরল করা, এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং তার বদলে দেওয়া হয়েছে পর্যায়ক্রমিক সমস্যাবলী, পর্যায়ক্রমিক ধাপে ধাপে একটা কনসেপ্টের পরে তার উন্নত ধরনের কনসেপ্ট, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক। যেমন আমরা প্রথম শ্রেণীতে পড়ার পরেই দ্বিতীয় শ্রেণীতে যাই, তাহলে কি প্রথম শ্রেণীর যে টপিক গুলো, যে জ্ঞানগুলো আমার বয়স এবং আমার ম্যাচুরিটি অনুযায়ী যে ধারণাগুলো প্রথম শ্রেণীতে করে নিলাম, তারপরে গিয়ে পরের শ্রেণীটা করলাম। তাই বলছে এখানে তার বদলে কি দেওয়া হয়েছে, পর্যায়ক্রমিক সমস্যাবলী। এটা সাইকোলজিক্যালি কেন, যাতে শিশু ধাপে ধাপে তার ব্রেনকে ডেভেলপ করতে পারে। তৃতীয় শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকে বোঝানো হয়েছে কিভাবে সমস্যা তৈরি করতে হবে এবং কিভাবে সমাধান করতে হবে। তাহলে সমস্যা তৈরি আর সমস্যা সমাধান এটা আলোচনা কোথায়, তৃতীয় শ্রেণীতে। আর চতুর্থ শ্রেণীতে কি রয়েছে, জ্যামিতিক কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, জ্যামিতির কিন্তু এখানে কোনো সংজ্ঞা নেই, কিন্তু জ্যামিতি বিষয়ে আলোচনা করা হয়েছে, জ্যামিতি সম্পর্কে ধারণা গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা এখান থেকে কয়েকটি জিনিস পেলাম, যে গাণিতিক শব্দের বিকাশ একদম প্রথম শ্রেণীতে ঘটে। নাম্বার 2, প্রাক ধারণা সংখ্যা বিষয়ক কম বেশি ছোট বড় এটা পেলাম। আর সরল করা প্রাথমিক শিক্ষা পরিষদ বাদ দিয়েছে। আর তৃতীয় শ্রেণীতে কি করে, সমস্যা তৈরি করা আর কিভাবে সমাধান করতে পারে সেটা শেখে। চতুর্থ শ্রেণীতে কি হয়, জ্যামিতির কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, কারণ তাদের ম্যাচিউর বয়স কিন্তু এই সময় না, জ্যামিতির সংজ্ঞা দিতে গেলে তারা ডিসব্যালেন্স হয়ে যাবে। কিন্তু জ্যামিতি বিষয়ে কিছু আলোচনা করা হয়েছে, বোঝা গেল? তাহলে এই কটা জিনিস আমরা পেলাম এখানে। নেক্সট চলে আসো পরে, গণিত শিখনের উপাদান। গণিত শিখনের উপাদান, শিক্ষকদের সূত্র ব্যাখ্যা করতে সাহায্য করে, শিক্ষার্থীদের স্বশিক্ষায় সহায়তা করে, নির্দেশ প্রদানে শিক্ষকদের সাহায্য করে, শ্রেণীকক্ষে শিক্ষণের পরিবেশ গড়ে তোলে। এবার এখানে আমাদের অপশন দেওয়া হয়েছে, সঠিক উত্তরটি করবে তোমরা। ভুল হলে কোনো সমস্যা নেই, আমরা এমন ভাবে শিখবো আজকে ভুল হোক কালকে ভুল হোক, পরীক্ষার দিন যেন ভুল না হয়, এরকম ভাবে শিখবো এবং সুন্দরভাবে করব। অধ্যয়নটা ধরে ধরে করব, মেন্টালি সেট আপ করবে, যেন পরীক্ষাতে যতই মানে জটিল ভাবে দিক সেখানে আমি যেন ছাড়িয়ে নিতে পারি বিষয়টা। স্যার এখানে আমাদের দেখা যাচ্ছে না, কোশ্চেন দেখা যাচ্ছে না। স্যার এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছিল। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ স্যার। তো এখানে আমাদের যেটা উত্তর হবে, উত্তরটা হ্যাঁ একদম ঠিক বলেছ। মানে এখানে হলো অপশন বি এবং ডি এটা সঠিক, মানে বি আর ডি সঠিক। বলছে যে শিক্ষকদের সূত্র ব্যাখ্যা করতে সাহায্য করে, গণিত শিখনের উপাদান। গণিত শিখনের উপাদান আসলে কি দেখো, যারা পরে আছে কি, হ্যাঁ আছে। হ্যাঁ, গণিত শিখনের উপাদান আমি আগে বিষয়টা বলে দিই। দেখো, যে সকল জিনিস বা যে সকল উপাদানগুলো আমাদের গণিত শিখতে সাহায্য করে সেগুলোকে আমরা এক কথায় কি বলবো, গণিত শিখনের উপাদান বলবো। তাহলে দেখো এই সকল উপাদানগুলো কিন্তু কম বেশি আমাদের গণিত শিখতে সাহায্য করে। এই সকল উপাদান, বিভিন্ন উপাদান রয়েছে, এইগুলোর সাহায্যে বাচ্চারা প্রথমে গণিত শেখে। ঠিক আছে, এই উপাদানগুলোকে আমরা বলবো, বা এই ধরনের আরো বিভিন্ন উপাদান। এখানে তো স্লাইডে একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, তো এখানে দেখো শিক্ষার্থীদের স্বশিক্ষায় সাহায্য করে, এই যে উপাদান, এই যে উপাদান পরের স্লাইডে এইগুলো নিয়ে। হ্যাঁ, বাচ্চা কি করলো, এখানে 5টা ডট নিল,
নিয়ে প্লাস, এখানে প্লাস আছে, পরে দেখা যাচ্ছে 5টা ডট নিল, নিয়ে ও নিজে নিজে লিখছে 5 আর 5 কত 10, নিজে লিখছে। তাহলে আমাদের এই অপশনটা চলে আসছে এখানে, স্বশিক্ষায় সহায়তা। হ্যাঁ, আর একটা যেটা হয়েছে শ্রেণীকক্ষে শিক্ষণের পরিবেশ গড়ে তোলা। অবশ্যই এই সকল উপাদানগুলো থাকলে মানে ইন্টারেস্ট ফিল করবে বাচ্চারা এবং শিখতে সাহায্য করবে। তাহলে এটা কেন কাটা গেল, এটা কেন কাটা গেল তার ব্যাখ্যা করি। শিক্ষকদের সূত্র ব্যাখ্যা সাহায্য করে, এটা জাস্ট ভুংচাং দেওয়া হয়েছে, এটা সূত্র ব্যাখ্যা করতে সাহায্য করে না। আচ্ছা, নির্দেশ প্রদানে শিক্ষকদের সাহায্য করে, এটাও দেখো ভুংচাং দেওয়া হয়েছে এখানে। তাহলে এটা আমাদের অপশন বি ঠিক সঠিক উত্তর হবে। পরেরটা চলে আসো, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য নয়? নিচের যে বক্তব্য, সেই বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য নয়? শিক্ষার্থীদের ত্রুটিগুলি উপেক্ষা করা উচিত, কারণ ভুলগুলি চিহ্নিত করলে তাদের অনুৎসাহিত করা হবে। আচ্ছা, পড়ে উত্তর করো তোমরা, নিজ মনে পড়ো, নিজ মনে উত্তর করো। স্যার এ। বাকিরা কি নেই এখানে? ভয় লাগছে উত্তর দিতে? গৌতম বাবু কিন্তু তোমাদের সব কটা উত্তর দেখবে, বুঝেছো? এখানে না দিলেও। আচ্ছা, তো এখানে একদম ঠিকঠাক উত্তর দিয়েছো তুমি, এখানে এ হবে। দেখো বলছে শিক্ষার্থীদের ত্রুটিগুলি উপেক্ষা করা উচিত, এখানেই বোঝা যাচ্ছে নেগেটিভ থট। একটা জিনিস মনে রাখবে, সাইকোলজিতে শিক্ষার্থীকে ভীষণ ভাবে খেয়াল রাখা হয়েছে। হ্যাঁ, ভীষণ ভাবে খেয়াল রাখা হচ্ছে, তার যে ভুলগুলো আছে সেগুলো আগে সামলাতে হবে, উপেক্ষা করা যাবে না, এখানেই ভুল আছে। তাহলে এটা আমাদের ভুল। আর যেহেতু এখানে অপশন এ এবং বি নেই, তাহলে আমরা এখানে আর সময় নষ্ট করব না, এখানে এটাই উত্তর করে চলে যাব। নেক্সট চলে আসো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এর থেকে তো কোনো কোশ্চেন আসেনি, তাই না? এনসিএফ এর আমরা ভাবলাম 2005 এত কোশ্চেন আসে, 2020 রয়েছে কোশ্চেন আসবে ভাবছিলাম, কোনোটাই আসলো না। এনসিএফ 2005 অনুসারে শ্রেণীকক্ষের গবেষণা অনুসারে মেয়েদের একটি মোটামুটি পদ্ধতিগত অবমূল্যায়নের ইঙ্গিত দেওয়া হয়েছে, মানে যে তারা গণিতে ভালো পারফর্ম করলেও গণিত আয়ত্ত করতে অক্ষম। জেন্ডার ওয়াইজে যাচ্ছে দেখো, এই জন্য সবচেয়ে উপযুক্ত কারণ কি? এই যে জেন্ডার ওয়াইজ ধারণা, এই জেন্ডার ওয়াইজের ধারণা কি? একজন মেয়ে ছেলের তুলনায় ভালো পারে বা ছেলের তুলনায় কম পারে, বা একটা ছেলে মেয়ের তুলনায় ভালো পারে বা কম পারে, এই যে ধারণা আলাদা করে দেখা, এটা কিন্তু ভুল ধারণা, এটাকে বলা হয় জেন্ডার ওয়াইজ। তো এটা কেন হচ্ছে? আমাদের সমাজ ব্যবস্থার জন্য দায়ী। তো সমাজের, তোমরা উত্তরটা করো আগে, 20 উত্তর কি হবে? অপশন এ বি সি ডি দেখো পড়ে না। হ্যাঁ, অপশন বি, একদম বি হবে। দেখো কেন হচ্ছে বিটা, আমি জেন্ডার ওয়াইজের কথা অবশ্যই বলেছি। তো সমাজের লিঙ্গভিত্তিক কাঠামো এই বিশ্বাসের দিকে পরিচালিত করেছে যে ছেলেরা সমস্যা সমাধানের জন্য আরো উদ্ভাবনী কৌশল ব্যবহার করে। মানে উদ্ভাবনী মানে কি? ক্রিয়েটিভ বিষয়গুলো, উদ্ভাবনী, উদ্ভাবন, নতুন নতুন প্ল্যান, নতুন নতুন বুদ্ধি, এই কৌশলগুলো কারা ব্যবহার করে? ছেলেরা ব্যবহার করে। এবং এইভাবে তাদের ধারণাগত বোধ শক্তি আরো ভালো হয়। তাহলে এই উদ্ভাবনী কৌশল মেয়েরা কি পারে না? মেয়েরা কি পারে না? এটা অবশ্যই পারে। তাহলে এই যে বিষয়টা হয়েছে, যে এর জন্য দায়ী কি? এর জন্য দায়ী হলো এই আমাদের সমাজের লিঙ্গভিত্তিক কাঠামো, এটাই দায়ী। হ্যাঁ, যেটা পুরোপুরি জেন্ডার বাইস রূপে ধারণা দেওয়া হয়েছে। এই যে লিঙ্গবাদ আমি যেটা বললাম সেটা এখানে তুলে ধরা আছে। নেক্সট চলে আসি আমরা পরেরটা, একজন শিক্ষক গণিত ক্লাসে ভূমিকা পালনের পদ্ধতি ব্যবহার করেন। কি বলছে? এই যে এটা হলো ক্লাসে ভূমিকা পালন, ভূমিকা মানে এখানে রোল প্লে, ভূমিকা পালন রোল প্লে। হ্যাঁ, রোল প্লে পদ্ধতি ব্যবহার করেন, তার লক্ষ্য কি?
স্যার ডি। হ্যাঁ, ডি অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিকঠাক। বিভিন্ন চিন্তা ভাবনাকে তুলে ধরা। বাকিরা উত্তর দিচ্ছ না কেন? বাকিরা উত্তর দেবে, না হোক সমস্যা, সমস্যা নেই, কিন্তু উত্তর দেবে, শিখতে হবে উত্তর দেওয়া। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, হ্যাঁ, তোমরা তোমাদের মেইন সমস্যা যেটা, তোমাদের বলে না, টোটাল যত ক্যান্ডিডেট ছিল সবার সমস্যা একটা হচ্ছে টাইম। টাইম থাকলে আরো 1 ঘন্টা যদি দেওয়া হতো তাহলে কিন্তু প্রচুর সংখ্যক আরো পাস করে যেত। হ্যাঁ, টাইমের কারণে কিন্তু হয়নি। তো টাইমটাকে কিল করবে কিভাবে? প্র্যাকটিসের মাধ্যমে, তাছাড়া কোনো উপায় নেই। দ্বিতীয়, আচ্ছা, তাহলে এই যে রোল প্লেটা দেখো, এই যে একজন শিক্ষিকা রয়েছেন, হ্যাঁ, এই যে শিক্ষিকা তার বিভিন্ন রকমের বিষয় সম্পর্কে একটা ধারণা দিচ্ছেন শিক্ষার্থীদের, তাই না? এছাড়াও বিভিন্নভাবে রোল প্লে করা যায়। একজন শিক্ষক মহাশয় বিভিন্নভাবে রোল প্লে করতে পারেন, শুধু নিজে নয়, শিক্ষার্থীদের মাধ্যমেও কোনো একটা প্রজেক্টের ধারণা দিয়ে যে তুমি এটা প্লে করো, দিয়ে ধারণা দিতে পারেন। তাহলে আমরা সেখান থেকে কি পাই? বিভিন্ন চিন্তা ভাবনা আমরা পাই। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা, নতুন নতুন চিন্তা ভাবনা তার মধ্যে বিল্ড আপ করে। এই জন্য এটা করা হয়, এর লক্ষ্য এটা, যাতে শিক্ষার্থী নতুন বিশ্বকে জানতে পারে, তার যে চিন্তা ভাবনার শক্তি যে সেটা আরো বৃদ্ধি হয়, এই জন্য এটা করা হয়, তাই এটার লক্ষ্য এটা। তো এখানে সেম একটা প্রশ্ন, মানে একই প্রশ্ন, একজন শিক্ষক গণিত ক্লাসে রোল প্লে পদ্ধতি ব্যবহার করেন, এর উদ্দেশ্য কি? তাহলে এখানে উত্তর কি হবে? শিশুদের ব্যস্ত রাখা, প্রজেক্টিং এর ধারণা দেওয়া, শিশুদের বিনোদন করা, শৃঙ্খলা বজায় রাখা। স্যার টু। ওই যে বললাম, একটা প্রজেক্টিং এর কাজ রোল প্লে, হ্যাঁ। তো প্রজেক্টিং, একটা প্রজেক্ট করা, এই যে কোনো একটা রোল প্লে করতে গেলে মূল থটটা ভাবো, একটা রোল প্লে করতে হবে। রোল প্লে কি? একটা প্রজেক্টের কাজ। সেখানে তোমার একটা টোটাল ওয়ার্কটা একটা প্রজেক্ট ওয়ার্কিং মধ্যে পড়ে, হ্যাঁ। সেটা এই প্রজেক্টিং এর ধারণা দেওয়া একটা হলো অন্যতম উদ্দেশ্য। তাহলে দুটো জিনিস পেলাম এখানে, একটা হলো নতুন চিন্তা ভাবনা বিল্ড আপ হয় তাদের মধ্যে, শিক্ষক এটা করেন বলে। আবার কিভাবে এটার মাধ্যমে একটা প্রজেক্টিং ওয়ার্ক করা যায়, সেই ধারণাটাও তাদের মধ্যে গড়ে ওঠে। নেক্সট চলে আসো পরে। শ্রেণীকক্ষের গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ শিক্ষার্থী একই শ্রেণীতে অধ্যয়ন করা অন্যান্য বিষয়ের তুলনায় গণিতকে বেশি কঠিন বলে মনে করে। গণিতের প্রকৃতির নিম্নলিখিত দিকগুলির মধ্যে কোনটি এই ভয়কে বাড়িয়ে তোলে? তাহলে গণিতকে ভয় করে, আমরা যেরকম করি সকলে, তাই না? গণিত কঠিন। এবারে গণিতের কোন প্রকৃতি? গণিতের প্রকৃতির নিম্নলিখিত দিকগুলির মধ্যে কোনটি কারণ বলতো? এখানে এক বলছে যে গণিতের প্রাথমিক ধারণার বিমূর্ত প্রকৃতি, আর একটা হলো গণিতের একটি সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদ্ধতির সুযোগ রয়েছে। মানে একটা গণিত বিভিন্ন ভাবে তুমি করতে পারো, সেটাই বলছে। এটা কি ওর জন্য কারণ? নাকি গণিতের ভিত্তি হলো বিস্তৃত জ্ঞান, অর্থাৎ গণিতের যে ভিত্তি মানে অনেক জ্ঞান, বিস্তৃত জ্ঞান এটা। আর ডি বলছে গণিতে একটি প্রদত্ত প্রশ্নের ক্ষেত্রে একাধিক উত্তরের সুযোগ। এখানে সঠিক উত্তর কি হবে? প্রশ্নটার এখান থেকে এই পর্যন্ত আবার পড়ো। গণিতের প্রকৃতির নিম্নলিখিত দিকগুলির মধ্যে কোনটি এই ভয়কে বাড়িয়ে দেবে? বাকিরা বলো তো কারা কারা আছো? বাকিরা বলো তো, সকলে উত্তর করো একটু। ও তোমরা এখানে উত্তর করছো, সরি, আমি তো এই ব্যাকে এসে দেখতে পাচ্ছি না, হ্যাঁ, তাই বলি তোমরা তো চুপ থাকবে না। তাহলে দেখো, আমরা জানি যে গণিত, ঠিক আছে, গণিতের একটা প্রধান ক্যারেক্টার সে হলো বিমূর্ত, অর্থাৎ দেখা যায় না। তাহলে গণিতের প্রসেসটা কি? গণিতের প্রসেস হলো বিমূর্ত থেকে মূর্ততে আসা। আমরা জানি, মনে মনে কল্পনা করছি 3 + 2 = 5 হয়, তাহলে এটা কি বিমূর্ত, প্রকাশিত নয়। আমরা যখন এটাকে হিসাবের আকারে লিখছি, এটা কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে, পুরোপুরি খোলসা হয়ে যাচ্ছে।
তাহলে যখন বিমূর্ত বিষয় থাকে তখন সেটা ভয় লাগে, তাহলে এটা কিন্তু ভয় বাড়িয়ে দেয় এই বিমূর্ত প্রকৃতিটা। আচ্ছা, আবার স্লাইড চলে এসেছে। শেষে যারা জয়েন করেছো একটা বিষয় তাদের জন্য বলি, এই তোমরা প্রাইমারি টেট তোমাদেরকে বলবো আমি এদিক ওদিকে না গিয়ে, যেহেতু তোমাদের ডিএলএড করা রয়েছে, পরীক্ষা তো তোমার দিতেই হবে, তুমি না চাইলেও তোমার বাড়ির লোক তোমাকে দেওয়া হবে। আর একদম সামান্য ফিজের মধ্যে নিয়ে এসেছি, খুব ভালো করে করানোর চেষ্টা করব। হ্যাঁ, টপিক ওয়াইজ টিচার নেওয়ারও চেষ্টা করেছি আমি, তারা ক্লাস দেবেন খুব তাড়াতাড়ি এবং ভালো করেই করাবো। তোমরা এখানে জয়েন হতে পারো, যারা আমার নাম্বারটা জানো না এখান থেকে নাম্বারটা টুকে নিতে পারো। আর হোয়াটসঅ্যাপে তো রয়েছে ওই সকলে কম বেশি, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবে। আর কিছু বলছি না, নেক্সট প্রশ্ন দেখো। নিচের মধ্যে কে গাণিতিক জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে কাজ করেছেন? খুব ভালোভাবে দেখো প্রশ্নটা। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম করে দিয়েছিলাম তোমাদের, ঠিক আছে, ম্যাক্সিমাম করে দিয়েছিলাম প্রিভিয়াস ইয়ার। যে কটা প্রিভিয়াস ইয়ার বাকি রয়েছে সবগুলো আমি সমাপ্ত করিয়ে দেবো এইবার টেটে। আর ম্যাথের যে বিষয়গুলো রয়েছে, নাম্বার সিস্টেমের বিষয়গুলো রয়েছে, ওইগুলো সুন্দরভাবে করানোর চেষ্টা করব, ঠিক আছে। এটার উত্তর কি হবে? জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে কাজ করেছেন। আচ্ছা, এখানে যদি আর্যভট্ট না থাকতো এবং তোমাকে বলতাম যে আর একটা নাম তুমি বসাও তো অপশন সি তে, এবং অপশন সি উত্তর হবে, কাকে বসাতে? হ্যাঁ, এই যে আমি আগের বারে বলেছিলাম আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত। হ্যাঁ, এরা হলেন ভারতীয় গণিতবিদ এবং জ্যোতির্বিদ, ঠিক আছে। তাহলে আমরা ব্রহ্মগুপ্তের নাম বলতাম এখানে। এই যে নিউটন ছিলেন, সেই নিউটনের আগে কিন্তু এই ব্রহ্মগুপ্ত বলেছিলেন গ্র্যাভিটির কথা। ভারতের উপমহাদেশের গণিতবিদ আর্যভট্ট শূন্য এর কথা উল্লেখ করেছিলেন, শূন্যকে সংখ্যার পরিচয় দিয়েছিলেন এই ব্রহ্মগুপ্ত। তার একটা লেখা বই ব্রহ্ম স্ফুট সিদ্ধান্ত, কামেক, এই বইতে। এবারে এছাড়াও ভারতীয় যারা শূন্য নিয়ে কাজ করেছেন তাদের নাম বলবো মহাবীর, যিনি হলেন কোন ধর্মের প্রবর্তক? মহাবীর বলতো, জানো? জৈন ধর্মের প্রবর্তক। হ্যাঁ, আর ভাস্কর, এই দুজনা কাজ করেছেন, ঠিক আছে। এইবারে দেখো রামানুজ অপশানে রয়েছে, রামানুজ ছিল না অপশানে? রামানুজ আছে, রামানুজ সম্পর্কে একটু জানি। রামানুজ হলেন গণিত, তার আনুষ্ঠানিক কোনো শিক্ষার জ্ঞান ছিল না। তিনি এই আনুষ্ঠানিক শিক্ষা জ্ঞান ছাড়াই বা প্রশিক্ষণ ছাড়াই গণিতের বিশ্লেষণ করেছিলেন, সংখ্যা তত্ত্বের বিষয়ে অনেক কথা বলেছিলেন, অসীম শ্রেণী এবং সিরিজ বিভাজনের মতো একটা দারুণ দারুণ অবদান তিনি রেখে গেছেন, কাজ করে গেছেন এই বিষয়ে। এই জন্য এই রামানুজকে বিশেষভাবে স্মরণ করা হয়। এবং 22শে ডিসেম্বর কিছুদিন আগে এই রামানুজের কি হলো, মানে 2012 থেকে প্রতি বছর 22শে ডিসেম্বর দিনটি এই গণিতবিদ রামানুজের সম্মানে পালিত হয়, জাতীয় গণিত দিবস, ঠিক আছে, এনার বার্থডে। আচ্ছা, নেক্সট চলে আসো। একজন সবজি বিক্রেতা প্রতি কেজি পালং শাক এত টাকা, মানে একটা হিসেব, একটা পালং শাকের টাকা এত প্রতি কেজি, এবং সোনু 350 গ্রাম পালং শাক কিনলো, যার জন্য সবজি বিক্রেতা থেকে 21 টাকা একদম ভেঙে ভেঙে দিল, 6 টাকা 6 টাকা 6 টাকা এবং 3 টাকা নিল। হ্যাঁ, সবজি বিক্রেতার গাণিতিক দক্ষতা সম্পর্কে নিচে কোন বিবৃতি সত্য? দেখবে হাতে ধরো 6 টাকা, এখানে সঠিক উত্তর কি হবে? এই ধরনের গাণিতিক সমস্যা সমাধানের জন্য বিকল্প কৌশল তৈরি করতে সাহায্য করে, অবশ্যই। হ্যাঁ, এটাই সঠিক হবে আমাদের অপশন সি শুধুমাত্র, ঠিক আছে। তার মানে ধরো 21 টাকাটা প্রথমে 6 টাকা দিল, মানে এটা 6 এর নাম তো 3 6 18 আর 3, তাহলে এটা একটা বিকল্প কৌশল, তাই না? তাহলে বিকল্প কৌশল, আমরা জানি কি ম্যাথের একাধিক কৌশল রয়েছে, সেই একাধিক কৌশলের মধ্যে একটা বিকল্প কৌশল, এটা মনে রাখবে।
এত বড় পেডাগজি দিয়ে বিষয়টা কিন্তু একদম ছোট উত্তর। নেক্সট চলে আসি, নিচের কোনটি এমন একটি পরিস্থিতি চিত্রিত করে যেখানে শিশুরা নিজেরাই জ্ঞান তৈরি করছে? শিশুরা নিজেরা দেখছে, নিজেদের অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেরাই জ্ঞান তৈরি করছে। এই অপশনগুলোর মধ্যে কোনটি আছে? স্যার বি। আচ্ছা, আগে দেখি আমরা যে অপশন এ কেন হবে না। ঠিক আছে, অপশন এ কেন হবে না দেখবো। শিক্ষক বোর্ডে অসম্পূর্ণ নামতা লিখছে এবং শিশুরা ব্ল্যাকবোর্ডে লিখে নামতা সম্পূর্ণ করবে। তাহলে এখানে শিক্ষার্থী অ্যাক্টিভ কোথায়? এখানে শিক্ষার্থী অ্যাক্টিভটা কোথায়? নিজেরাই জ্ঞান তৈরি করছে, তাহলে সে নিজে অ্যাক্টিভ কোথায়? এখানে সে তো শিক্ষক দিচ্ছে, ও লিখে নিচ্ছে এখানে। তাহলে এখানে এই জন্য কাটা হলো অপশন এ। অপশন বি, শিশুদের সংখ্যা গ্রিড আয়তক্ষেত্রাকার অ্যারেতে সাজানো টোকেনের মতো কিছু অবস্থার সম্মুখীন করা হলো, তারা সেগুলি ব্যবহার করে গুণের ধরনগুলি অন্বেষণ করছে। এই গ্রিডটা কি একটু পরে বলছি। হ্যাঁ, এটা হবে আমাদের উত্তর। ক্লাসের সেরা শিক্ষার্থী জোরে জোরে নামতে পড়ে, বাকিরা পুনরাবৃত্তি করে। এটা কোনো কাজের কথা না, ঠিক আছে? মানে এই ক্ষেত্রে নিজেরা জ্ঞান তৈরি করছে এমনটা নয়, ওই যে পড়ছে তারই কাজ হচ্ছে, এখানে বাকিদের হচ্ছে না। শিক্ষার্থীরা সমবেতভাবে নামতা পাঠ করে, হচ্ছে ঠিকই, কিন্তু সেই পরিপূর্ণতা হচ্ছে না এখানে। সমবেতভাবে নামতা পাঠ করে, মুখস্থ নির্ভর, তৎক্ষণাৎ তৎক্ষণাৎ শেখা এবং নিজের জ্ঞান গ্যাদারিং করা। 5 গুণ 20 ইকুয়াল টু কত? 5 গুণ 20 100, তাই না? 5 গুণ 6 ইকুয়াল টু কত? 30। বাচ্চারা দেখছে আর এটা তারা নিজেরা এরকম বসাচ্ছে, ঠিক আছে? এবং পরে একটা যোগ করে দিল, যে দুটো মিলে হয় 130। এক্ষেত্রে তাদের নিজস্ব অ্যাক্টিভিটির মধ্য দিয়ে তারা তাদের জ্ঞানকে বৃদ্ধি করছে। আচ্ছা, পরেরটা, গণিতের প্রকৃতি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত? তোমরা একটা কাজ করবে, যেহেতু কম্বাইন্ডের ব্যাচ শুরু হয়েছে, হ্যাঁ, কম্বাইন্ডে কিন্তু ভালোভাবে করানো হবে। হ্যাঁ, আমি আগে একাই করাতাম কম্বাইন্ডটা, তো একা করালে কি হয়, সময় পাওয়া যায় না, ভীষণ সারাদিন টেনশনের মধ্যে থাকতে হয়, কখন প্রিপারেশন নেব, পিপিটি করব, নোটস জোগাড় করব, প্রোভাইডস করব। ওই জন্য এবারে পুরোপুরি আলাদা টিচার নিয়ে নিয়েছি, যার সাবজেক্ট সে দেখবে। আমি শুধু বলে দেবো যে এইভাবে এইভাবে করতে হবে, অ্যাজ এ মেন্টর হিসেবে থাকবো। হ্যাঁ, মানে তোমরা চাইলে ওখানেও অ্যাডমিশন হতে পারো, যেহেতু তোমরা একটাতে অ্যাডমিশন হচ্ছ, ওখানে তোমাদের কমই নিয়ে নেওয়া হবে। ওটা 1000 টাকা ফিস রয়েছে। ম্যাথটা আমি অ্যাটাচ করে দেবো। হ্যাঁ, ম্যাথের যে ক্লাসটা হবে, ম্যাথের ক্লাসটা কম্বাইন্ডের সাথে অ্যাটাচ করে দেবো তোমাদের। শুধু ম্যাথের জন্য আলাদা একটা গ্রুপ করব, মানে 30 মিনিটের মধ্যেই। সেখানে তোমরা ম্যাথ গুলো দেখে নেবে। আর আমি যেগুলো রয়েছে এখানে, প্রিভিয়াস ইয়ার ম্যাথ বলো বা এই পেডাগজি বলো, এগুলো করিয়ে দেবো। আর ম্যাথ গুলো ওখান থেকে ধরো, এই যে এবারে তোমাদের এসেছে কি বলেন না, লসাগু গসাগু এসেছে, আরো বিভিন্ন ধরনের অঙ্ক এসেছে, সেগুলো যাতে পরবর্তীকালে না অসুবিধা হয়। যেগুলো বুঝতে পারবে না আমাকে ডিরেক্ট বলবে যে স্যার আমি এটা বুঝতে পারিনি, বা ওই ক্লাসে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বা স্যারকে সঙ্গে সঙ্গে বা ম্যাডামকে সঙ্গে সঙ্গে বলবে। তোমাদের বুঝতে হবে, তোমরা কম বেশি বুঝে গেছো অলরেডি কিভাবে স্টাডি করতে হবে। তাহলে এটা আমাদের উত্তর হবে কি? স্যার সি। সি বলছে, এ, বি এবং সি, এটা সঠিক উত্তর। এ হলো এটা, বি হলো এটা, আর সি হলো এটা। হ্যাঁ, এই অভিসারী চিন্তন, ঠিক আছে, গিলফোর্ডের 3 ডাইমেনশন যে থিওরি রয়েছে, আমরা সেখান থেকে অভিসারী অপসারী চিন্তনের কথা জানতে পারি। বলছে যে গণিতের প্রকৃতি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে উপযুক্ত কোনটি? সৃজনশীল, অবশ্যই গণিত সৃজনশীল হতে সাহায্য করে। কল্পনা শক্তিকে লালন করতে মানে কি?
কল্পনা শক্তি বৃদ্ধি করতে লালন করা মানে কি, তাকে ধরে রাখা সাহায্য করে। আর অবরোহী যুক্তি নির্ভর, অবশ্যই অবরোহী যুক্তি নির্ভর। আর এটা বলছে অভিসারী, এটা উপযুক্ত নয়। কেন, দেখো পরেরটা। গণিতের প্রকৃতি আমরা এখানে স্পষ্ট ধারণা দেয় যৌক্তিক অর্থাৎ যুক্তি নির্ভর গণিত, আর পদ্ধতিগত বিষয়, একটা পদ্ধতিতে চলে গণিত। এটা বিমূর্ত ধারণা, বিমূর্ত প্রকৃতি রয়েছে। মানে গণিতের ক্যারেক্টারের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো বিমূর্ততা। বিমূর্ত ঘটনা প্রদর্শন করে এইভাবে বিমূর্ত ধারণাগুলি গণিতের সাহায্যে ব্যাখ্যা বোঝা যেতে পারে। আর গণিত সমগ্র মহাবিশ্বে একই ধারণা। তুমি ইংল্যান্ডে যাবে, গণিত সে 2 2 4 হবে, অন্য জায়গায় পরিবর্তন হবে না। কিন্তু ইতিহাসের ক্ষেত্রে কিন্তু ওখানকার ইতিহাস, ওই দেশের ইতিহাস আমাদের দেশের ইতিহাস কিন্তু আলাদা হতে পারে। ঠিক আছে। আর গণিত বিশ্বকে বুঝতে সাহায্য করে। এই হলো আমাদের মেইন ক্যারেক্টার গণিতের প্রকৃতি। অপসারী মানে ছড়িয়ে পড়া এবং অভিসারী মানে কেন্দ্রীভূত অবস্থা বোঝায়। গিলফোর্ডের 3 ডাইমেনশনাল থিওরিতে আমরা এটা দেখেছি, অভিসারী চিন্তন আর অপসারী আর অভিসারী চিন্তনের কথা আমরা দেখেছি। তাহলে এই সংজ্ঞাটা কে দিয়েছেন আমাদের এখান থেকে মনে রাখবো, গিলফোর্ড দিয়েছেন। অপসারী চিন্তন কি? অপসারী যেসব সমস্যার সমাধানের জন্য একাধিক সম্ভাব্য উত্তর থাকতে পারে, এমন সমস্যার সমাধানের জন্য যে চিন্তার প্রয়োজন হয় তাকে অপসারী চিন্তন বলে। যেমন আমরা বলছি, বলতো 3টে সংখ্যা যোগ নিয়ে 6 করো তো। কেউ বলছে 1 যোগ 2 যোগ 3, আবার একজন বলছে 4 যোগ 1 যোগ 1। তাহলে 2 রকমের সমস্যার সমাধান আছে এখানে। তাহলে নানান ভাবে ভাববে, বোঝা গেল? তাহলে এই যে নানান ভাবে ভাবা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অপসারী চিন্তন এবং অভিসারী চিন্তন, এই দুটো চিন্তনের মধ্যে কোন চিন্তনটা সৃজন ক্ষমতা বৃদ্ধি করে বলতো? কোনটি সৃজন ক্ষমতা বৃদ্ধি করে? হ্যাঁ, অপসারিত হচ্ছে যেটা, মানে আমাদের চিন্তা এক জায়গা থেকে আরেকটা জায়গায় অপসারিত হচ্ছে। এইভাবে মনে রাখবে, আমরা যদি একটা জায়গায় বসে থাকি, আমরা যদি অপসরণ না করি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চিন্তা ভাবনা না করি, তাহলে কি হবে? আমাদের ক্রিয়েটিভ বিষয়, সৃজনশীলতা বৃদ্ধি পাবে না। তাই সূত্রটা মনে রাখবে। এখন তোমার মনে হবে অভিসারী মানে এই, অপসারী মানে এই, পরে তুমি ভুলে যাবে। সেটা মনে রাখার ট্রিক্স বলছি। অপসারিতে অপসরণের সঙ্গে যুক্ত রয়েছে অপসরণ। অপসরণ মানে কি, একটা ভাবনা থেকে আরেকটা ভাবনা তুমি ভাববে, এটা অপসরণ বলো। ভারতের রাজধানী কোথায়? ও স্যার দিল্লি। এটা কি ভাবতে হলো তোমার? ভাবতে হলো না। তাহলে এই চিন্তন হলো অভিসারী চিন্তন। যে সকল সমস্যার একটাই সমাধান থাকে, বা যে সকল সমস্যার একটা চিন্তার দ্বারা সমাধান করা যায়, সেই ধরনের চিন্তাকে আমরা বলি অভিসারী চিন্তা। তাহলে যেমন হলো উদাহরণ কি, তোমাকে জিজ্ঞাসা করলাম বলতো বাংলাদেশের রাজধানী কি, তুমি বললে ঢাকা। তাহলে এর জন্য তোমার চিন্তায় নড়তেই হলো না। আর নড়তে হলো কোথায়? অপসারণ করতে হলো কোথায়? অপসারী হতে হলো কোথায়? না, অন্যরকম ভাবে যখন ভাবনা রয়েছে, নানান রকম ভাবে ভাবতে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট চলে আসে পরেরটা। শিশুদের মধ্যে গণিতের প্রতি উপলব্ধি তৈরি করতে একজন শিক্ষক ক্লাসে নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলি সম্পাদন করেন। তার উদ্দেশ্য অর্জনে কার্যকরী নয় এমন একটি বিকল্প নির্বাচন করো। এটার উত্তর কি হবে? শিশুদের মধ্যে গণিতের প্রতি তৈরি করে এবং শিক্ষক কার্যকলাপ সম্পর্ক করে এবং আদর্শের অর্জন করে নয়। এটা কি হবে বলো, সাথে একটু পড়ে দেখো। সি স্যার। ধারণা করেন বা ক্লাসের সমাধান করার জন্য গণিতের ভাবনা নিয়োজিত সি বলছো তাই তো, বাকিটা প্রশংসা করে। হ্যাঁ, সি দেখো বলছে যে তিনি সর্বদা সেই শিক্ষার্থীকে প্রশংসা করেন যে পাবলিক মূল্যায়ন সর্বোচ্চ নম্বর অর্জন করেন। এই পেডাগজির বিষয়টা একটা ভালো বিষয়, কি জানো, বুঝলে না এমনি উত্তর চলে আসে। দেখো বলছে একজনকেই প্রশংসা করবে, তাহলে তো সে তো একাই তো ক্লাসের মধ্যে হিরো হয়ে যাবে। তার কনফিডেন্স একেবারে
মানে আকাশচুম্বী হবে, বাকিরা একেবারে হীনমন্যতায় ভুগবে। বোঝা গেল? তাহলে এটা আমাদের তার উদ্দেশ্য অর্জনে কার্যকরী নয়। হ্যাঁ, এটা হবে অপশন সি হবে। তাহলে বাকিগুলো দেখো, তিনি তার ক্লাসের একটি গণিত কর্নার স্থাপন করেন যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদন করতে পারে। একটা কর্নার স্থাপন করা হচ্ছে যেখানে গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদন করতে পারে। ধরো গাণিতিক খেলা হতে পারে, হ্যাঁ, সেই জায়গায় তারা গিয়ে গাণিতিক বিভিন্ন প্লে করতে পারে। তাহলে এটা কি হবে? শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বৃদ্ধি করবে গণিত সম্পর্কে। আর একটা ক্লাসে সমস্যা সমাধান করার জন্য গাণিতিক ধাঁধা এবং ম্যাজিক স্কোয়ার দেয়, বিভিন্ন ধাঁধার মাধ্যমে তিনি কাজ করাচ্ছেন। তাহলে ধাঁধার মাধ্যমে কি আমরা দেখেছি যে বিভিন্ন যে রিয়েলিটি শো গুলো হয় সেখানে কিন্তু এই ধরনের বিভিন্ন প্রশ্ন থাকে, তার মধ্যে তার যে বিষয়ের প্রশ্ন সেই বিষয়ে তার জ্ঞান বৃদ্ধি পায়। সেটা গণিত হলে গণিতে হবে, সেটা যদি জিকে সাইটে হয় তো জিকে সম্পর্কে তার জ্ঞানটা বৃদ্ধি পাবে। এবং ভারতীয় গণিতবিদের অবদান ভিডিও দেখাচ্ছে, হ্যাঁ, যে এরা গণিতের ক্ষেত্রে এই অবদান করেছে। তাহলে সবগুলো কিন্তু তার ভিতরে আগ্রহকে জাগাবে এবং তার শিক্ষার যে স্তর সেটাকে ডেভেলপ করবে। ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 অনুসারে সারা দেশে অলিম্পিয়াড এবং বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা কি করা হবে? হ্রাস, নিরুৎসাহিত, সোজা, জোরদার। এটা তোমরা জানো যে জোরদার হবে, অপশন ডি হবে সঠিক উত্তর, জোরদার হয় অলিম্পিয়াড। এবার অলিম্পিয়াড বিষয়ে বলা হয়েছে, দেখো কি বিভিন্ন প্রতিযোগী থাকে, হ্যাঁ, এখানে বিভিন্ন পড়ুয়া থাকে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে তারা পারদর্শী হয়, হ্যাঁ, খেলাধুলা করে। তো সারা দেশ থেকে, হ্যাঁ, যাতে করে জাতীয় খেলার তৈরি করা যায়, এই কারণে NEP 2020 একটা প্ল্যান তৈরি করেছে। এখানে বলা হচ্ছে দেশ জুড়ে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষার মধ্য দিয়েই তাদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এবং এর জন্য, এই প্রশিক্ষণের জন্য, এই শেখার জন্য যে টাকা লাগবে, যে অর্থ লাগবে, সেটা গ্রহণ করবে। হ্যাঁ, নথিতে আরো বলা হয়েছে যে সর্বস্তরের পড়ুয়াদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রত্যন্ত এলাকায় স্থানীয় ভাষায় অলিম্পিয়াড আয়োজন। তাহলে কি টোটালি আমরা বুঝলাম কি? স্থানীয় ভাষায় অলিম্পিয়াড আয়োজন করতে হবে, তাদের টাকার সাহায্য করতে হবে, হ্যাঁ, আর দেশ জুড়ে বিভিন্ন বিষয়ের উপরে, ভ্যারাইটিস বিষয়ের উপরে অলিম্পিয়াড এবং প্রতিযোগিতা আয়োজন করা হবে। এর কারণটা কি? যাতে করে আমরা এই অলিম্পিয়াড এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক বিষয়গুলোতে দেশ আরো এগিয়ে যায়, তাই জোরদার করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে NEP 2020। নেক্সট চলে আসো পরের দিকে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে 2/3 এবং 4/6 ভগ্নাংশের মধ্যে সমতা দেখাতে সাহায্য করার জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত উপায়? স্যার বি। বলো দেখি। হ্যাঁ, ভগ্নাংশ চাকতি ব্যবহার করতে হবে। ভগ্নাংশ চাকতি কি পরে আমরা দেখবো। দেখো, এটাকে বলছি ভগ্নাংশ চাকতি। প্রথমে একটা গোল পুরো ছিল, সেখান থেকে হাফ করা হলো, মানে হাফ চাকতিতে বিভক্ত করা হলো। তারপরে সেটাকে আবার 4 ভাগে ভাগ করা হলো, এবারে 6 ভাগে, এবারে দেখা যাচ্ছে যে 8 ভাগে, এবং তারপরে 10 ভাগে ভাগ করা হলো। এইভাবে আমরা ভগ্নাংশ শেখাতে পারি যে এটা হলো 1/2, এটা হলো 2/4, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ, 6 ভাগের 3 ভাগ, এটা রয়েছে 8 ভাগের 4 ভাগ, আর এটা তোমার হলো 10 ভাগের 5 ভাগ। বোঝা গেল? তাহলে এটা হলো ভগ্নাংশ চাকতি। তাহলে তুমি একদম ঠিকঠাক বলেছো, চাকতির ব্যবহার অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, সাবস্টাইজিং প্লে পরীক্ষায় এসেছিল 2024 ম্যাথের কোশ্চেন ছিল এটা। কে কে ঠিক করেছো প্রথম উত্তর দাও। উত্তর হবে কোথায় যেন, কোনটি আছে এখানে? আচ্ছা, উত্তর কি করেছো? এটার উত্তর কি করেছো সকলে বলো। স্যার ডি। বাকিরা?
বাকিরা কি করেছো? পড়েছিলে? প্রশ্নটা পড়েছিলে তোমরা? যা, আর কেউ কথা বলছে না। না, পড়োনি না? কি অবস্থা, প্রশ্ন যা দিয়েছে বাংলা পড়তে পড়তে আর ইংরেজি পড়তে পড়তে হয়ে গেছে বলো। সাবস্টাইজিং প্লে আগে আগে আমরা দেখে নেবো যে সাবস্টাইজিং প্লে কি। এরকম বিভিন্ন ফোঁটা ফোঁটা বিন্দু দিয়ে উপস্থাপন করা হয়। এরকম ফোঁটা বিন্দু থাকলে তুমি কি গুনে বলবে এটা 5? বলবে না। এরকম থাকলে চোখে আমরা কি এক একটা করে গুনি, 1 2 3 4 5 6? হ্যাঁ, আমরা চোখে দেখার সাথে সাথে কিন্তু বলতে পারি যে এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এই প্লের মাধ্যমে শিক্ষার্থীদের ম্যাথামেটিক যে দক্ষতা রয়েছে সেটা বৃদ্ধি করা হয়। তাই আমাদের উত্তর হচ্ছে শিক্ষার্থী একটি ছক্কা নিক্ষেপ করে এবং বিন্দু গণনা ছাড়াই সে বলতে সক্ষম হয় এটি 4। ঠিক হুবহু এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় তুলে ধরা হয়েছে, এটা কমন ছিল। এছাড়াও বিভিন্ন প্রশ্ন কমন হয়েছে, আমি দেখেছিলাম। যখন দেখছিলাম তখন তার প্রশ্নগুলো আমি মিলিয়ে মিলিয়ে দেখিনি, আমার নজরে মনে হয় 4 থেকে 5টা, 4টে শিওর, 5টা মনে হচ্ছে। 6টা প্রশ্ন ছিল, মনে হয় 5টা পেডাগজি একদম আমার করানো থেকে হুবহু কমন চলে এসেছে। যতটা পেডাগজি করিয়েছি। এবারে ম্যাথ গুলো কেন কমন আসেনি? ম্যাথ গুলো কোনো টিচারেরই কমন আসেনি। ম্যাথ গুলো যা দিয়েছে তোমাকে ম্যাথ জানতে হবে, ম্যাথ জেনে সেখানে উত্তর করতে হবে। সিডিপি কমন এসেছে, কমন আসেনি। সিডিপি তোমার বিষয়বস্তু জানতে হবে, তারপর তুমি উত্তর করতে পারবে। হ্যাঁ, আর ইভিএস এর কোশ্চেন তো মঙ্গল গ্রহ থেকে ধরে নিয়ে এসেছে সব সিলেবাসে। আমি তো এত গর্ব করে বললাম অনিশ চট্টোপাধ্যায়ের বই করে যাও, এর বাইরে আসবে না, এক মানে পুরোপুরি ভুল করে দিল ধারণা। হ্যাঁ, মানে ওদের ধারণা ছিল যে রাজ্যের শিক্ষার্থীরা অনিশ চট্টোপাধ্যায়ই পড়ে, অনিশ চট্টোপাধ্যায়ই পড়ে। তো এবারে অন্য একটা বই দাও। ক্লাস 3 হ্যাঁ থেকে 8 এর পিডিএফ গুলো পড়েছিলাম। হ্যাঁ, ওই তো দিয়েছিলাম তো। শোনো, 2017তে 26টা প্রশ্ন ক্লাস 3 থেকে 8 দিয়েছিল। 2017 এত কঠিন প্রশ্ন 2017তে মনে হয় 26টা না 28টা প্রশ্ন ক্লাস 3 থেকে 8 দিয়েছিল। আর 2022-এ এসে 2022-এ কি করলো, 2022-এ করলো কি, অনিশ চট্টোপাধ্যায় স্যারের বই থেকে কমন। এইবার আমি তোমাদের বললাম কি, তাহলে তোমরা ক্লাস 3 থেকে 8 করো আর অনিশ চট্টোপাধ্যায় স্যার করো। তাহলে হিসেবে এখান থেকে আমাদের করার মানে করার কথা। পরশু দিন আমি কলেজ স্ট্রিটে গিয়েছি, আমি ওদের সঙ্গে আলোচনা করছি যে বইয়ের দোকানগুলো থাকে, ওরা ভালো বেশ বই সম্পর্কে ভালো ধারণা রাখে। হ্যাঁ, আমি বলছি যে প্রাইমারি টেট ইভিএস এর কোন বই থেকে প্রশ্ন হয়েছে আমাকে বলতে পারবেন? হাসছে। ঠিক আছে, আর ভালো বই দিন তো একটা। বলছে অনিশ চট্টোপাধ্যায় নিয়ে যা। আমি বলছি আমি ওটাই করিয়েছি স্টুডেন্টদের। ঠিক আছে, তো বলছে তাহলে কি হবে, তাহলে জানা নেই। হ্যাঁ, তোমাদের এবার যেটা করাবো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মানে ক্লাস 11 এবং 12-এর বায়োলজি থেকে আর তোমার ইভিএস এর উপরে যে সকল উচ্চ শিক্ষা রয়েছে সেই সকল বই থেকে নোটস করতে হবে। বুঝেছো? 11-12 বা গ্রাজুয়েশন লেভেলের যে সকল বইগুলো রয়েছে সেখান থেকে নোটস করে তোমাদের প্রোভাইড করতে হবে, কোনো প্রকারে ছাড়া যাবে না। তো চলো, মোটামুটি আমাদের এখানে সেশনটা শেষ হলো। আবারও বলি, তোমরা যদি এটা যুক্ত হতে চাও, জানি না তোমরা হয়তো পেইড ক্লাসে সবাই রয়েছে এখানে, আর যারা রয়েছে পরিচিত সার্কেলে একটু বলে দিও। আর প্রথম 30 জনের মধ্যে যারা করবে ওটা 700-এ হয়ে যাবে 2বারে দিলে। চলো, ভালো করে করানোর চেষ্টা করছি। সারা মানে তোমরা এর আগে পড়েছো, আমি তো ভেবেছিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট এবারে ভালো করবে। সকলের কাছে একটা আর্জি যে তোমরা
প্রথম থেকে ক্লাসগুলো করবে, যাতে করে পরবর্তী সমস্যার সমাধান তোমরা করতে পারো। এবারে বলো, তোমাদের কোনো গল্প থাকলে বলো, গল্প শুনি একটু। তোমাদের কি করতে চাইছো তোমরা, কি ভাবছো তোমরা, তোমাদের এজ এবং তোমাদের স্টাডি, তোমরা কি করবে তোমাদের ফিউচারে, এই শিক্ষকতা ছাড়া প্ল্যান এ বি কিছু আছে কিনা, হ্যাঁ, কম্বাইন ফিল্ডে পড়ছো কিনা, কি করা উচিত?